গতকাল ধর্মতলা মঞ্চে থেকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রতিহিংসা, ক্ষোভ এবং লালসা তৃপ্তি না হওয়ার জন্য এমন একটি কথা বলেছেন যে কথাটি বাংলাদেশে একটা উত্তাল অবস্থা করে দিয়েছে। আমাদের কাগজে সেরকম বিশেষ জায়গা পাইনি, আমি তো শুনিও নি, মানে ওনার বক্তৃতা আজকাল আমি শুনি না। ভাঁটের কথা কি শুনবো, আমার কানে আসেনি, কিন্তু বাংলাদেশের কাগজে পুরো ভরে গেছে, তাদের ফটোকার্ড, তাদের লেখা, তাদের সমস্ত ভরে গেছে যে হাদি হত্যার পেছনে নাকি ভারতের চক্রান্ত আছে, অমিত শাহের চক্রান্ত। এবং মমতা ব্যানার্জি নাকি হুঁশিয়ারি দিয়েছেন, বাংলাদেশের কাগজে যেটা বেরিয়েছে যে আমি যদি মুখ খুলে দিই তাহলে বাংলাদেশ ওলট পালট হয়ে যাবে। তার মানে আপনি কি জানতেন বাংলাদেশে এই যে কাণ্ডটা হবে, এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে একের পর এক, আপনি কি জানতেন? তাহলে কি আপনি এর পেছনে মদতদাতা ছিলেন? আমার প্রশ্ন হচ্ছে সেইটা। আমি যে দীর্ঘদিন ধরে বলে আসছি বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গকে মিলিয়ে আপনি পূর্ব বাংলার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, তাহলে আপনার কথা তো প্রতিষ্ঠিত হয়ে গেল। ভারত যে এরকম কাজ করে না আমি তা কখনোই বলবো না। আমাদের দেশের শত্রু, আমি সবসময় বলি, সে হরাইজন্টালি থাকবে না, সে ভার্টিক্যালি থাকবে। পৃথিবীর যে প্রান্তে যেখানেই থাক, তাকে মানে এই স্বাভাবিক মৃত্যু তার তো কখনোই হবে না। কিন্তু দেশকে বিপদে ফেলে, ক্ষমতার জন্য দেশকে বিপদে ফেলে, আপনি একসময় একটা প্রদেশের শাসক ছিলেন এবং দীর্ঘ 15 বছর আপনি শাসন করেছেন, দেশকে পিছনে ফেলে মানে বাদ দিয়ে আপনি এমন একটা মন্তব্য করলেন কি করে, যে মন্তব্যটার জন্য আপনাকেও ফাঁসতে হবে, কারণ আপনাকে এটা প্রমাণ করতে হবে। যদি ভারত এই কাজ করে থাকে তার ফুটপ্রিন্ট থাকবে না। আমি সবসময় বলি যে কোনো একটা কাজ করলে তাহলে 80 ভাগ ফুটপ্রিন্ট মেটানোর জন্য হয় আর 20 ভাগ কাজটার জন্য হয়। কিন্তু হাদি হত্যার ষড়যন্ত্রকারীরা ধরা পড়ে গেছে, খুনিরা ধরা পড়ে গেছে, তারা স্বীকারও করেছে। তাহলে আপনি বলুন, এই যে খুনি যারা আছে তাদেরকে কি আপনি ভাড়া করেছিলেন? এ নিয়ে বিপ্লব পাল খুব সুন্দর একটি লেখা লিখেছেন, আমি আপনাদের পড়ে শোনাই। সাহিত্যে আমরা প্রায়শই দেখি ক্ষমতাচ্যুত, দিশেহারা এবং মানসিক সংকটে অস্তিত্বে ভোগা কোনো চরিত্র হঠাৎ প্রকাশ্যে জনসমক্ষে এমন প্রলাপ উচ্চারণ করে বসে, যা চারপাশে গোটা সমাজ ও রাষ্ট্রের কাঠামোকে এক লহময় ধ্বংসের কিনারায় দাঁড় করিয়ে দেয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আজ জনসভায় মঞ্চ থেকে ঠিক সেই কাজটি করলেন। ক্ষমতা হারানোর পর এককালের প্রতাপশালী শাসকের মনস্তত্ত্বে যে কি ভয়ঙ্কর শূন্যতা, আত্মঘাতী জেদ জন্ম দেয়, আজ তার দেশ স্তম্ভিত হয়ে দেখল। তিনি কেবল একটি রাজনৈতিক ভাষণ দিলেন না, এমন একটি চরম গোপনীয় তথ্য জনসভার উদ্দেশ্যে শুনে দিলেন যা আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ভারতকে এক তীব্র অস্বস্তি এবং লজ্জার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে তিনি যে নাম এবং ঘটনার কথা উল্লেখ করলেন তা কোনো রাষ্ট্রের অতি গোপনীয় দলিলের অংশ। ওপার বাংলার জনপ্রিয় ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যু এবং তৎপরবর্তী গ্রেপ্তার প্রসঙ্গে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তাকে দেওয়া গোপনীয়তার নির্দেশ, মানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তাকে দেওয়া গোপনীয়তার নির্দেশ, এই স্পর্শকাতর বিষয়গুলো তিনি প্রকাশ্যে জনসভায় আছড়ে ফেললেন। একেবারের জন্য ভাবলেন না যে এই কথাটি আন্তর্জাতিক মহলে ভারতকে কতটা কাঠগড়া দাঁড় করানো হলো। একজন সাংসদ, প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি
একসময় সংবিধানের রক্ষক ছিলেন, রাষ্ট্রীয় গোপনীয়তার শপথ নিয়েছিলেন, তিনি আজ স্রেফ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সেই পবিত্রতম চুক্তিটিকে জনসমক্ষে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন। স্বরাষ্ট্রমন্ত্রী যখন তাকে গোপন বিষয়টি রাখতে বলেছিলেন, জেনে রাখতে বলেছিলেন, তার নেপথ্যে ছিল প্রতিবেশী রাষ্ট্রের তৎকালীন উত্তাল পরিস্থিতির সাথে ভারতের সম্পর্কের এক সূক্ষ্ম ভঙ্গুর টানাপোড়েন। আর যদি তর্কের খাতিরে ধরে নেওয়া হয় যে এই গুপ্ত হত্যার পেছনে রাষ্ট্রযন্ত্রের হাত ছিল, তবে কি তিনি নিজে সেই দীর্ঘকাল ক্ষমতার সর্বোচ্চ অলিন্দে বিচরণ করেছেন? তিনি জানেন না যে রাষ্ট্র কিভাবে কাজ করে? রাষ্ট্র কোনো দয়ালু সাধুর আশ্রম নয়। রাষ্ট্র এক শীতল, নির্মম, ক্ষমাহীন যন্ত্র। নিজের অস্তিত্ব রক্ষা এবং ভূ রাজনৈতিক স্বার্থের জন্য অন্য দেশের মাটিতে শত্রু নিকেশ করাই তো ইতিহাসের পাতায় ঘোষিত এক নীতি, এক অন্ধকার কিন্তু সার্বজনীন ব্যাকরণ। অ্যাসাসিনেশন বা গুপ্ত হত্যা রাষ্ট্রের এক অমোঘ অস্ত্র। পৃথিবীর কোনো রাষ্ট্রই এই নিষ্ঠুরতার নিয়মের ব্যতিক্রম নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজেও এই নির্মম সত্যটি জানেন, অথচ আজ কেবল নিজের হারানো জয় ফিরে পাওয়ার জন্য উন্মাদের নেশায় তিনি রাষ্ট্রযন্ত্রের পেছনেই ছুরি বসালেন। কিসের তাড়নায় তিনি আজ এই কাজ করলেন? ক্ষমতায় পাগল হয়ে, অন্তর্দ্বন্দ্বে ভুগে, অনেক সময় আত্মধ্বংস পথ বেছে নেয়। আমরা সেটাই দেখতে পাচ্ছি মনস্তাত্ত্বিক পতনের মধ্যে দিয়ে। সিংহাসনচ্যুত হওয়ার পর যে শূন্যতা এবং রাজনৈতিক অস্তিত্বের সংকট তাকে গ্রাস করেছে, তা মুক্তি পেতেই এই মুড়িয়ে আস্ফলন। সিপিএম একদিকে মুখ ঘুরিয়ে থাকায় সংখ্যালঘু ভোট ব্যাংককে, বিশেষত মৌলবাদী অংশকে যে কোনো মূল্যে নিজের কাছে টানা রাখার জন্য এক নির্লজ্জ স্নায়বিক প্রচেষ্টার ত্রুটি। সস্তা তোষণনীতি এবং উড়িয়া ভোট রাজনীতির কাছে তিনি আজ দেশের অখণ্ডতা, গোপনীয়তা এবং আন্তর্জাতিক সম্মানকে অবলীলায় জলাঞ্জলি দিলেন। তিনি কবে অনুধাবন করবেন যে ক্রমাগত তোষণনীতি এবং কট্টরপন্থীদের প্রতি অন্ধ পক্ষপাতিত্ব তার চরম পতনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে? বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য যে আক্ষেপ করেছিলেন আজকের এই ঘটনার পর, তা অমোঘ সত্য হিসেবে প্রতিফলিত হচ্ছে। বাংলার কোনো দায়িত্বশীল বিরোধী পরিষদ নেই। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়ে স্রেফ ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে দেশের নিরাপত্তা, কূটনৈতিক মর্যাদাকে বিদেশি শক্তির সামনে নিলামে তুলে দেয়, তখন তা নিয়ে আর কি বলা যায়? এই হচ্ছে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, এবং বিপ্লব পাল খুব সুন্দর এটা লিখেছেন। ফলে আমি এটা না করে না লিখে আমি পড়ে পারলাম না। এখন আমি যেটা বললাম, যদিও অমিত শাহ গোপন ব্যাপারটি বলে থাকেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি সংলগ্ন রাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে যদি বিষয়টি জানিয়ে রেখে থাকেন, তাহলে এই গোপন রাষ্ট্রীয় বিষয়টি তার কি প্রকাশ করা উচিত ছিল? এর প্রতিক্রিয়া একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর এইরকম বক্তব্যের প্রতিক্রিয়া পার্শ্ববর্তী রাষ্ট্রে কি ঘটতে পারে তিনি কি আন্দাজ করেছেন? তিনি কি মনে করেছেন এতে বিজেপি পড়ে যাবে, সরকার পড়ে যাবে? সরকার এরকম বহু কাজ করে। পাকিস্তানে আননোন গানম্যান ঘুরে বেড়ায়, ভারত করে কিনা আমি বলতে পারবো না, কিন্তু প্রচুর আননোন গানম্যান ঘুরে বেড়ায়। মোসাদকে দেখুন, সারা পৃথিবী ঘুরে তার শত্রুকে মেরে বেড়াচ্ছে, আটকাতে পারছেন? সিআইএ সারা পৃথিবী ঘুরে তারা সমস্ত ওলট পালট করে দিচ্ছে, আটকাতে পারছেন? আপনি মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনি ভারতবর্ষকে আটকাবেন? আপনার পতন হয়ে গেছে এবং সেটা মানে গভীর খাদের মধ্যে যে পড়তে যাচ্ছে, সেটা আরো ত্বরান্বিত হলো। আমি তো বলেইছিলাম আপনার দপ্তরে লাল বাতি জ্বলবে। আপনি যে কাজটি করলেন, আপনি সর্বনাশের দিকে ধীরে ধীরে পা বাড়াচ্ছেন। আমি একবার আমার এমপ্লয়ারকে বলেছিলাম যে যেদিকে খাদ পাহাড়ের, আপনি সেদিকে কেন হাঁটছেন? অহেতুক ইনভেস্টমেন্ট করার ব্যাপারে তাকে বলেছিলাম। তিনি আমার কথা শোনেননি, তিনি খাদে পড়েই মারা গেছেন। তো আজকে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো,
যে সস্তা রাজনীতি এবং বিনো জল ঘরে ঢোকাতে গিয়ে আপনি রাষ্ট্রের বুকে বা পিঠে, যদি এটা সত্য হয় আপনি যা বলেছেন, তা অমার্জনীয় অপরাধ। এর জন্য আপনাকে কঠিনতম শাস্তি পেতে হবে। আপনাকে প্রমাণ করতে হবে যে এই ঘটনার পেছনে সরকারের হাত ছিল। সরকার তো কোনো লিখিত চিঠি আপনাকে দেয়নি। আপনার কথা অনুযায়ী ধরে নিচ্ছি অমিত শাহ আপনাকে বলেছিলেন। যদি বলে থাকেন তার কোনো গুরু উদ্দেশ্যে বলেছিলেন। এগুলো তো আর চিঠি লিখে হয় না। নিশ্চয়ই বৈঠকে ফাঁকে বলেছিলেন, অথবা একসময় টেলিফোন করে বলেছিলেন। সেটা আপনি হাটে হাড়ি ভাঙলেন। এটা যে রাষ্ট্রের মানে পক্ষে কতটা মানে শত্রুতা আপনি করলেন, এর জন্য বাংলার মানুষ আপনাকে কোনোদিনও ক্ষমা করবেন না। সামনে পুরসভা ইলেকশন আসছে, আপনার কি হাল হয় দেখবেন। 2029-এর কথা ছেড়ে দিন, একটাও সিট পাবেন না। আপনার দলই থাকবে না, আপনি জেলে থাকবেন, আপনার ভাইপো জেলে থাকবে। আপনার দল ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, অন্য দল হবে, ওই যা বলেছি কলা গাছ তৃণমূল হবে, আর আপনি জেলের প্রকোষ্ঠে আপনি দিন কাটাবেন। আপনার ভাগ্য আরো কিন্তু তাড়াতাড়ি কালো দিন নেমে আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।